था ना केजरीवाल है, ये केजरीवाल इसका दलाल है, इसका दल्ला है केजरीवाल, इसका दल्ला है भैया, और कुछ नहीं है, इसका दल्ला है। तो आपको खुश होना चाहिए, केजरीवाल को वोट करना चाहिए। नहीं भैया, ऐसा नहीं लेना भैया, एक के साथ एक फ्री मिलेगा। ना भैया, तू भी नहीं खा, तू भी नहीं ले, हमें ना चाहिए भैया, हमें ओनली बस मोदी और योगी जी, और कुछ नहीं चाहिए, और कुछ नहीं चाहिए, बस कुछ नहीं चाहिए। यार मोदी जी ने इतना बढ़िया गिफ्ट दिया है। क्या गिफ्ट दिया? राम मंदिर, अभी मथुरा की भी बारी है मेरे भाई। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে। আপনাদের ভিডিও ফুটেজে দেখালাম দিল্লিবাসী কতটা খুশি সেখানকার মুখ্যমন্ত্রীর জেল হওয়াতে। একেবারেই পকেট থেকে মদের বোতল বার করে বললেন এটারই গুরুদেব হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, যিনি এ নিয়ে ঘোটালা করে জেলে রয়েছেন। আর ঠিক সেই দিনই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার গ্রেপ্তারিকে অনৈতিক বললে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন এবং সেখানেও কার্যত মুখ থুবড়ে পড়তে হলো। দিল্লি হাইকোর্ট রায়দানে পরিষ্কার বলেছেন ইডির গ্রেপ্তারিতে কোনো অনৈতিকতা ছিল না। অন্যদিকে আমাদের রাজ্যে দুর্নীতির পাহাড় জমতে জমতে যে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে সেখানে কার্যত মাথারা কবে ধরা পড়বেন এ নিয়ে জলপাইগুড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হিন্ট দিয়েছেন সেটিকেই এখন প্রত্যেকটি জনসভায় হাতিয়ার করছেন বিরোধী দলনেতা। তিনি পরিষ্কারভাবে বলছেন মাফলার গিয়েছে ভেতরে, এবারে হাওয়ায় চটির পালা। বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাফলারের পরে হাওয়াই চটি ভিতরে যাবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি বেআইনি নয়, আপাতত তাকে জেলেই থাকতে হবে। গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী আদালতে যে আবেদন জানিয়েছিলেন তা খারিজ করে এমনটাই জানালো দিল্লি হাইকোর্ট। দিল্লির আবগারি মামলায় গত 21শে মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরেই তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান কেজরিওয়াল। দুপক্ষের সওয়াল শোনার পর গতকাল মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাইকোর্ট জানালেন কেজরিওয়ালের গ্রেপ্তারি বেআইনি ভাবে হয়নি। ইডি আদালতে জানিয়েছেন কেজরির বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার মূল চক্রী হিসাবে দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর রাজ্যের বিরোধী দলনেতা অত্যন্ত আশাবাদী, যেভাবে দিল্লি এবং ঝাড়খণ্ডে একেবারেই মাথারা ধরা পড়েছে পশ্চিমবঙ্গের দুর্নীতিতে যারা একেবারেই জড়িত, সেই মাথারাও খুব শীঘ্রই ধরা পড়বে। তবে নির্বাচনের পর জানালেন বিরোধী দলনেতা। তার কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ভাষণ থেকে এসে স্পষ্ট করে দিয়েছেন নির্বাচনের আগে যেভাবে বেশ কিছু বড় তৃণমূলের নেতৃত্ব জেলের অন্দরে গিয়েছে দুর্নীতির দায়ে, ঠিক তেমনি আবার নির্বাচনের পরে বিজেপি ভালো ফল করে ক্ষমতায় আসলে মাথাদের কঠিন সাজা হবে। এবং তিনি বলেছেন মাফলার গিয়েছে ভেতরে, এবার হাওয়ায় চটির পালা। কার উদ্দেশ্যে কথা বললেন বিরোধী দলনেতা শুনুন আপনারা এবং লিখে জানান কমেন্ট সেকশনে। কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে, আপনার পুলিশের নিরপেক্ষতা নেই, তাই সিবিআই এনআইএ কে হ্যান্ডওভার করছে কেস কোর্টে। আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন, এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না। বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাফলারের পরে হাওয়াই চটি ভিতরে যাবে। মাফলার গেছে, হাওয়াই চটি কবে ভিতরে যাবে সবাই জানতে চায়। আমরা বললে অপেক্ষা করুন। আমাদের প্রধানমন্ত্রী জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। আরো অন্যদিকে পশ্চিমবঙ্গ নিয়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। যেভাবে এখানে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল এবং অন্যান্য বিগত নির্বাচনগুলিতে যেভাবে অশান্তির ঘটনা ঘটেছে, সেই কারণে ভারতবর্ষের প্রত্যেকটি দেশের থেকে পশ্চিমবঙ্গকে কিছুটা আলাদা নজরে দেখা হচ্ছে। সেই কারণেই প্রথম দফা ভোটের আগেই বঙ্গে আরো 100 কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে বলে সোমবার কেন্দ্র থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আরো 100 কোম্পানি নতুন আসছে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রের খবর, নতুন যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা, তার মধ্যে মণিপুরের আইন শৃঙ্খলায় নিযুক্ত থাকা সিআরপিএফ আসছে 55 কোম্পানি এবং বিএসএফ আসছে 45 কোম্পানি। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা সূত্রের খবর, রাজীবের জীবনের ঝুঁকি রয়েছে, সেই কারণেই এবার থেকে তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা। 40 থেকে 45 জন রক্ষী মুখ্য নির্বাচন কমিশনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার একটি রিপোর্ট দিয়েছে, তাতে জানিয়েছে রাজীবের জীবনের ঝুঁকি রয়েছে, তাকে কড়া নিরাপত্তা দেওয়ার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। এরপরেই কেন্দ্রের তরফে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে রাজীবকে। এবার আপনাদের কিছু ভোট প্রচারের খণ্ডচিত্র দেখাবো। দিলীপ ঘোষ কয়েকদিন আগেই গিয়েছিলেন ভোট প্রচারের জন্য আন্দামান নিকোবরে। বিজেপির পর্যবেক্ষক হিসাবে কয়েক বছরে আন্দামানের রাজনীতিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দিলীপ ঘোষের, সেই কারণেই তাকে একদিনের জন্য পর্যবেক্ষক হিসাবে আন্দামানে পাঠানো হয়েছিল। আর সেখানে দাঁড়িয়েই সমুদ্রের পাশে ছবি তুললেন দিলীপ ঘোষ, দিলেন সোশ্যাল মিডিয়াতে, যা হলো ভাইরালও। একদমই এখানে তো অ্যাক্টিভিটিই নেই। অ্যাক্টিভিটি আপনার দোকান কত বছর? আমার জমি তো পুজো পারপাসে লাগে, বাকি সব এরকম। শুধু তাই নয়, এরপরে একেবারে দিলীপ ঘোষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ক্রিকেটও খেললেন। হ্যাঁ, ব্যাট ধরার ভঙ্গিটা একেবারেই ক্রিকেটের গ্রামার অনুযায়ী সঠিক না হলেও অন্তত বলগুলোকে একের পর এক হিট করতে ভুলছিলেন না 50 ছুঁই ছুঁই দিলীপ ঘোষ। এবার দেখাবো তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান প্রার্থী সৌগত রায়। কিছুদিন আগেই তার জলে চিত সাঁতারের ভিডিও আপনাদের সামনে দেখিয়েছিলাম, সেটি রীতিমতো ভাইরাল হওয়ার পরে আরো নতুন কৌশলে প্রচারে নেমেছেন সৌগত রায়। সেখানে একেবারেই পাড়ার ক্লাবে রীতিমতো জমিয়ে ক্যারাম খেললেন এবং হয়তো এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল কয়েকটা গুটি পকেটেও ফেলিয়েছিলেন। সে যাই হোক, রদ দেখা কলা বেচা দুটোই তো হলো। ক্যারাম খেলে যেমন কিছুটা টাইমও পাস করা গেল, তেমনি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতেই প্রচারের আরো একটি কাজও সারা হয়ে গেল প্রবীণ এই নেতার। পরের যে খবরটি আপনাদের জানাবো, ফের আরো একবার তৃণমূলের সেই একই স্ট্র্যাটেজি। সব ঠিকঠাক চললে পরবর্তী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বা পিএসির চেয়ারম্যান করা হতে পারে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালকে, যিনি কয়েক বছর আগেই দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে বিবাদের জেরে বিধানসভার স্পিকারের ডাকা কোনো বৈঠকেই যোগদান করেন না বিজেপি বিধায়করা। আপনাদের মনে রয়েছে, প্রথমে মুকুল রায়কে এই পদে বসানো হয়েছিল। যখন মুকুল রায় বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন,
তখন এই পদটি মুকুল রায়কে দেওয়া হয়েছিল। তারপরে মুকুল রায় যখন কার্যত রাজনীতি থেকে হারিয়ে গেলেন, তখন আরো এক দলবদলু নেতা কৃষ্ণ কল্যাণী, যিনি বিজেপির বিধায়ক ছিলেন কিন্তু দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে চলে যান, তখন তাকে এই পদটি দেওয়া হয়েছিল। এরপরে আবার তাকে সেই জায়গা থেকে সরিয়ে যাকে আনা হচ্ছে তিনিও এক দল বদলি মুখ, তার নাম আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আসলে রীতি রয়েছে পিএসসি চেয়ারম্যান হিসাবে কোনো বিরোধী দলের এমএলএ কে রাখতে হয়। গোটা ভারতবর্ষের সমস্ত বিধানসভা তেমনটাই মেনে চলে, ব্যতিক্রম শুধু আমাদের এই রাজ্য সরকার। যদিও তারা প্রকাশ্যে সে কথা বলতে লজ্জা পান বলেই দল বদলু বিজেপি বিধায়কদের এই পদে এনে বলতে চান যে বিজেপির বিধায়কদেরই তারা ওই পদে নিয়ে আসছেন, কিন্তু তারা যে দল পরিবর্তন করেছেন মধ্যে, সেটা একেবারেই অস্বীকার করছেন স্পিকার থেকে তৃণমূল কংগ্রেস সরকার পর্যন্ত। বন্ধুরা, অনেক দিন পর আজকে আপনাদের বেশ কিছু খবর তুলে ধরলাম। কেমন লাগলো আজকের পর্বে অবশ্যই লিখে জানাবেন। এবং যেহেতু অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারা সকলেই অবগত রয়েছেন, ইউটিউবের রক্তচক্ষুর রোষে পড়তে হয়েছে, তাই আপনাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজনীয় এই চ্যানেলটিকে টিকিয়ে রাখার জন্য এবং আগামীর পথে অস্তিত্ব বজায় রাখার জন্য। আপনাদের সমর্থনের জন্য আরো একবার অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। এখনকার মতো এখানে শেষ করলাম।